শুভ অপরাহ্ন। রাজশাহী কলেজের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর 20-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আমি আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা জানো আগের ক্লাসগুলোতে আগের একটি ক্লাস আমি নিয়েছি এবং সেই ক্লাসে তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ফিনান্স এই চ্যাপ্টার বা এই বিষয়ের প্রথম চ্যাপ্টার অর্থায়নের সূচনা, এবং সেখানে আমরা একটি ক্লাসে আমরা জাস্ট আমাদের সিলেবাস সম্পর্কে এবং ফাইনালি আমরা কিছু প্রশ্ন দু একটা, যে অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে, ব্যবসায়ের সাথে অর্থায়নের কি একটা সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। শিক্ষার্থীরা দেখো, আমি সাথে আছি, আমি অনুতোষ কুমার প্রামাণিক, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। তো চলো আজকে আমরা ক্লাসে চলে যাই। শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, আমরা গত ক্লাসে কি পড়িয়েছিলাম, তোমাদের কি সেটা মনে আছে? দেখো তো, একটু জাস্ট রিক্যাপ করো যে আসলে অ্যাকচুয়ালি আমি কি পড়িয়েছিলাম। তো দেখো, গত ক্লাসে আমরা জাস্ট যে আমাদের সিলেবাসে কি মানে কোন কোন চ্যাপ্টার ছিল, আমাদের পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা বোর্ডের পরীক্ষার মানবন্টন দেখিয়েছি, তারপরে আমরা ক্লাসে গিয়ে আমাদের আলোচনায় গিয়ে কিন্তু আমরা এই ধরনের ছবি দেখেছিলাম, তারপরে এই যে এখানে গ্লোব বায়োটেকের ছবি দেখেছিলাম, প্রাণ লিমিটেডের ছবি দেখেছিলাম, একটা বাড়ির ছবি দেখিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম আমরা কিন্তু অর্থায়নের ধারণায়। ওকে, সো এই অর্থায়নের ধারণার এখানে গিয়ে তোমরা এখানে আমরা বিভিন্ন সময় শিখেছিলাম যে ফাইন্যান্স বা অর্থায়ন শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো ফাইন্যান্স, এবং ফাইন্যান্সটি আমাদের ল্যাটিন ফিনান্সিয়াস এবং ফরাসি ফিনান্স শব্দ থেকে এসেছে। এর পরবর্তীতে আমরা ফিনান্সের জনক যিনি ছিলেন যে ইউজেন এফ ফ্যামা, স্যার ইউজেন এফ ফ্যামা, ইনাকে ফাদার অফ মডার্ন ফিনান্স বলা হয়ে থাকে। এটার পড়ার পরে আমরা অর্থায়নের সংজ্ঞাতে চলে গিয়েছিলাম, তারপরে ব্যবসায় অর্থায়ন, এরপরে ব্যবসার সাথে অর্থায়নের যে একটা সম্পর্ক রয়েছে সেটা দেখানোর চেষ্টা করেছিলাম। তারপরে দেখো আমরা কোথায় গিয়েছিলাম, ব্যবসায় অর্থায়ন কি সেখানে আমরা চলে গিয়েছিলাম। এরপরে দেখো হচ্ছে তোমাদের একটা নিশ্চয়ই বাড়ির কাজটি তোমরা করেছো, একটা বাড়ির কাজ দেওয়া ছিল, অর্থায়ন কি, ব্যবসায় অর্থায়ন, অর্থায়ন কেন গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়ের সাথে অর্থায়নের সম্পর্ক ব্যাখ্যা করো, এটা কিন্তু আমাদের ছিল ক্লাসে। এরপরে শিক্ষার্থীরা, আমি কিন্তু আমার ক্লাসের এজেন্ডায় ছিল যে আমি প্রথমেই পূর্ববর্তী পাঠটা মূল্যায়ন করে নেব। ওকে, তো দেখো আমরা একটু পাঠ মূল্যায়নে চলে যাই। যদি একটু পড়াশোনা করে দেখো বা একটু পড়াশোনা করে থাকলে আগের ক্লাসটা ভালো মতো ফলো করলে আমার এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে পারবে। দেখি শিক্ষার্থীরা তোমরা কেমন ভাবে আমার ক্লাসটি ফলো করেছো এবং এই উত্তরগুলো পারো কি পারো না। ওকে, দেখো আমি এখানে প্রথম কোশ্চেনটা এখানে রেখেছি, আমরা এমসিকিউ প্রশ্নটা রেখেছি যে সাধারণ অর্থে অর্থায়ন কি। অর্থায়ন প্রাথমিকভাবে বা সাধারণ অর্থে অর্থায়ন কি? এটিকে অর্থ সংগ্রহ, অর্থ ব্যবহার, নাকি অর্থের নিয়ন্ত্রণ, নাকি অর্থের বিনিয়োগ? এই ধরনের বলো তো শিক্ষার্থীরা যে আমাদের এখানে অ্যান্সারটা কি হতে পারে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ অ্যান্সারটা দিয়ে দিয়েছো। অ্যাকচুয়ালি এটা আমার অ্যান্সার হলো অর্থ সংগ্রহ। অর্থাৎ আমরা জানি যে ফাইন্যান্স যেটা আছে এটার সাধারণ অর্থে ফাইন্যান্স হলো আমাদের অর্থ সংগ্রহ করা। ওকে, এরপরে আমরা দ্বিতীয় যেটা আমাদের কোশ্চেন দেখো, আমরা দেখি এখানে ব্যবসায়ের জীবনী শক্তি কোনটি। আমি যদি এই প্রশ্নটা বলি তাহলে কি হবে বলো তো, ব্যবস্থাপনা, শ্রমিক, পুঁজি, নাকি পরিচালক? ওকে, সো এখানে খেয়াল করে দেখো যে আমাদের এখানে একটু খেয়াল করে দেখো যে ব্যবসায়ের জীবনী শক্তি কোনটি। অবশ্যই আমরা জানি যে ব্যবসায়ের জীবনী শক্তি একটা মানুষের যেমন আমাদের কি থাকে রক্ত, ঠিক ওই রকমই ব্যবসায়ের ক্ষেত্রে আমাদের কি সেটা পুঁজি অথবা আমাদের অর্থ। ওকে, সো আমাদের অ্যান্সারটা হবে কি, ব্যবসায়ের জীবনী শক্তি হলো পুঁজি বা অর্থ। ওকে, এরপরে দেখো বিনিময়ের সহজ মাধ্যম কোনটি, অর্থাৎ কোনটির দ্বারা আমরা ইজিলি আমাদের যে কোনো ধরনের জিনিসপত্র ট্রান্সফার করতে পারি, ইজিলি আমরা বিনিময় করতে পারি। এই ধরনের মাধ্যম কিন্তু আমাদের চেক, প্রাপ্য বিল বা বিল, নাকি প্রত্যয়পত্র, নাকি অর্থ? অবশ্যই আমাদের অ্যান্সারটা কি হবে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ অ্যান্সারটা দিয়ে দিয়েছো। আমাদের অ্যান্সারটা হবে অর্থ, অর্থাৎ বিনিময়ের সহজ মাধ্যমে কিন্তু আমাদের অর্থ বা মানি। ওকে, দেখো আমরা বহুপদী সমাপ্ত সূচক একটা প্রশ্নের এখানে অ্যান্সার দেব যে অর্থায়নের বিবেচ্য বিষয় কোনটি, অর্থাৎ অর্থায়নের আলোচ্য বিষয় কোনগুলো, অর্থের পরিমাপ, অর্থের উৎসসমূহ, অর্থ সংগ্রহ এবং এর সঠিক ব্যবহার, এর মধ্যে কোনটি অ্যাকচুয়ালি অর্থায়নের বিবেচ্য বিষয়? শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে যে 1 ও 2, নাকি 2 ও 3, নাকি 1 3, নাকি 1 2 3। তোমরা নিশ্চয়ই এতক্ষণে অ্যান্সারটা দিতে পেরেছো। তো দেখো আমাদের সঠিক অ্যান্সারটা হবে 1 2 3, অর্থাৎ আমাদের অর্থায়নের বিবেচ্য বিষয় কিন্তু অর্থ, শুধু অর্থ সংগ্রহ নয়, অর্থ পরিমাপ, কি পরিমাণ অর্থ লাগবে, সেই অর্থটা কোন কোন খাত থেকে আমরা নিয়ে আসতে পারি, এবং সেই অর্থটা
আমরা কোন কোন কাজে সঠিক এবং যথোপযুক্তভাবে ব্যবহার করব, এই সব কিছুই কিন্তু আমাদের অর্থায়নের মধ্যে পড়ে। ওকে, সো অ্যান্সারটা আমাদের অর্থের পরিমাপ, অর্থের উৎস এবং অর্থ সংগ্রহ ও সঠিক ব্যবহার, এই সবগুলো নিয়ে আমাদের কি অর্থায়নের বিবেচ্য বিষয়। শিক্ষার্থীরা, তোমরা এই 4টি প্রশ্ন যেগুলো দিয়েছি আমি, এগুলো সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ডের পরীক্ষাতে আসা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ইয়ারে এসেছে। তোমরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পেরেছো এবং কি সহজ আমাদের প্রশ্নের অ্যান্সারগুলো, তাই না? অবশ্যই তাই। তো মানে আশা করি যে তোমরা বিগত ক্লাসটা ভালোভাবে ফলো করে এগুলোর অ্যান্সারটা ভালো মতো দিতে পেরেছো। এরপরে দেখো আজকে আমরা চলে যাব আমাদের আজকের পাঠ অর্থায়নের সূচনা। এটা আমরা পড়ছিলাম আমাদের মানে অধ্যায় 1 এবং আজকের ক্লাস নম্বর হচ্ছে 2। আমরা আজকে শিখন ফলে দেখো শিক্ষার্থীরা রেখেছে যে অর্থায়নের ক্রমবিকাশের স্তর বলতে পারবে, অর্থায়নের প্রকারভেদ আলোচনা করতে পারবে এবং অর্থায়নের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে। এই 3টি প্রশ্ন নিয়েই আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আজকের এই 1 ঘন্টা সময় আমি তোমাদের সঙ্গে কাটাবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অর্থায়নের ক্রমবিকাশের স্তরে যখন আমরা যাব, আমাদের ফার্স্ট স্লাইডটা তোমরা এখানে দেখো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এবং এখানে তোমরা সিঁড়ির মতো একটি একটি করে ধাপ ধাপ করে এখানে করে দিয়েছি এবং সেখানে দেখো যে নিচু স্তর থেকে কিভাবে অর্থায়ন উঠতে উঠতে বর্তমান স্তরে এসে পৌঁছে গিয়েছে। ওকে, মনে রাখবে যে জ্ঞানের তো বিকাশ লাভ হয়েছে এবং পৃথিবীর মানব সভ্যতার বিকাশ লাভ হয়েছে, অর্থাৎ এই মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে কিন্তু আমাদের অর্থায়ন কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের ছিল, অর্থ সংগ্রহ ছিল। পরবর্তীতে এসে এই মানব সভ্যতার যতই বিকাশ লাভ করেছে ততই কিন্তু অর্থায়ন একটি স্বতন্ত্র সত্তা রূপে আবির্ভূত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেখো অর্থায়ন এই বিষয়টি কিন্তু ব্যষ্টিক অর্থনীতির একটি বিষয় ছিল, অর্থাৎ শুরুতে অর্থায়নকে কিন্তু আলাদাভাবে পড়ানো হতো না, এটি ব্যষ্টিক অর্থনীতি বা এটাকে মাইক্রো ইকোনমিক্সের একটি শাখা হিসেবে পড়ানো হতো। পরবর্তীতে কালের বিবর্তনে এই অর্থায়নই কিন্তু যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ মানে বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং সেক্ষেত্রে অর্থায়নটা কিন্তু আমাদের প্রতিনিয়ত আমাদেরকে আলাদাভাবেই পাঠ করতে হচ্ছে। শিক্ষার্থীরা দেখো সভ্যতার মানে একেবারে প্রথম থেকে কিন্তু অর্থায়ন ছিল, বাট এইটার একটি পরিশীলিত উপায়ে এসে পৌঁছায় 1890 থেকে 1910 সালের মধ্যে। মূলত মনে রাখবে যে এই 1890 এবং 1910 সালের এই সময়টিতে আমেরিকা যুক্তরাষ্ট্রে আমেরিকাতে মনে রাখবা যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো একে অন্যকে গ্রহণ করে নেওয়ার বা একত্রীকরণ করার একটি প্রক্রিয়া চলে, অর্থাৎ বড় বড় প্রতিষ্ঠানগুলো ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে মার্জ করে ফেলতো। ঠিক আছে, যেমন আমরা দেখেছি আমাদের দেশে বিগত কয়েক বছর আগে যে এয়ারটেলকে মার্জ করে কিনে নিয়ে লোকে আমাদের রবি। সো এইরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো ছোট ছোট প্রতিষ্ঠানগুলোকে মার্জ করে নিত। তো এই সময়ে এই আমেরিকাতে কি হতো খেয়াল করে দেখো, তাদের এই প্রতিষ্ঠান সমূহের খরচ কমানোর জন্য, স্থায়ী খরচ কমানোর জন্য এই ব্যবসায়গুলো একত্রীকরণ করা হয়। আর যখনই এই ব্যবসায়গুলোকে একত্রীকরণ করা হয় তখন সেই প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি এবং তার বিশ্লেষণটা কিন্তু অপরিহার্য হয়ে পড়ে। আর ঠিক যখনই আর্থিক বিবরণী তৈরি এবং এর বিশ্লেষণ অপরিহার্য হয়ে পড়ে, ঠিক তখনই অর্থায়ন একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে যাত্রা শুরু করে। তাহলে কত সালে শিক্ষার্থীরা? 1890 সাল থেকে 1910 সালের মধ্যে। এর পরবর্তীতে দেখো 1913 সালে এসে শিল্প বিপ্লব হয়েছে অনেক আগে, কিন্তু পরবর্তীতে প্রযুক্তিগত উন্নয়নের ফলে 1913 সালে এসে হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি, আমি আবারও বলছি দেখো, হেনরি ফোর্ড নামে একজন ব্যক্তি মুভিং অ্যাসেম্বলি লাইন নামে একটি প্রযুক্তি আবিষ্কার করেন। এই মুভিং অ্যাসেম্বলি লাইনের মাধ্যমে মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়ায় একটা নতুন মাত্রা যুক্ত হয়। এই মুভিং অ্যাসেম্বলি লাইনের মাধ্যমে প্রতিটা প্রতিষ্ঠান তাদের উৎপাদন কার্য দ্বিগুণ তিনগুণ হারে বৃদ্ধি করতে থাকে, ফলে পণ্যদ্রব্যের উৎপাদন অনেক বেড়ে যায়। আর যখনই পণ্যদ্রব্যের উৎপাদন বেড়ে যাওয়া মানে কি? পণ্যদ্রব্যের যোগান বেড়ে যাওয়া। আমরা জানি যে পণ্যের যোগান যদি বাজারে বেড়ে যায় তাহলে সেই পণ্যের দাম কি হয়? কমতে থাকে। ফলে এই 1913 সালে এসে কি হয়েছে, হেনরি ফোর্ড কর্তৃক মুভিং অ্যাসেম্বলি লাইনটা যখনই আবিষ্কৃত হয়েছে এবং সেটি শিল্পক্ষেত্রে প্রয়োগ হয়েছে, তখনই দেখা গেছে উৎপাদন বেড়ে গেছে। আর উৎপাদন বেড়ে যাওয়ার ফলে আমাদের এই পণ্যের মূল্যে ব্যাপক দর পতন ঘটেছে। ঠিক আছে, আর এই দর পতনের অন্যতম কারণই হলো কিন্তু আর্থিক কাঠামোটা অত্যন্ত দুর্বল হবার কারণে এবং তাদের কাছে তারল্যটা কম থাকবার কারণে। ঠিক আছে, সো এই
প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে এসেও অর্থায়ন একটা স্বতন্ত্র বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। এর পরবর্তীতে বিশ্লেষণমূলক পদ্ধতির প্রয়োগ এবং ফাইনালি দেখো আমাদের 4 নম্বর চতুর্থ ধাপ যেটা আছে সেটি হলো মহামন্দা এবং উত্তরণ। অর্থাৎ মনে রাখবে যে 1929 সালের অক্টোবর মাসে আমেরিকাতে একটা মহামন্দা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এই সময়ে একটা গ্রেট ডিপ্রেশন শুরু হয়েছিল। এই সময়ে কি হয়েছিল খেয়াল করো, যে অর্থাৎ অর্থনীতির চাকাটা অচল হয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্রের। বিভিন্ন ধরনের শেয়ার বাজারের ব্যাপক দরপতন অর্থাৎ ঘটেছিল এই সময়। এবং মনে রাখবে যে এই সময়ে যুক্তরাষ্ট্র তার অর্থনীতি নিয়ে ব্যাপক খারাপ অবস্থার মধ্যে ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্র তার অর্থনীতিতে মানে কোনো ধরনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছিল না, তাদের জাতীয় আয় বৃদ্ধি করতে পারছিল না। তখন যুক্তরাষ্ট্রের যারা রাজনৈতিক ব্যক্তিগণ ছিলেন তারা তখন বিভিন্ন ধরনের আর্থিক ব্যবস্থাপকগণের দ্বারস্থ হন। তখন বিভিন্ন ধরনের আর্থিক ব্যবস্থাপকগণ এই বিষয়টি রিসার্চ করে একটি সিদ্ধান্তে আসেন যে অ্যাকচুয়ালি ওই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক কাঠামোটা অত্যন্ত দুর্বল ছিল এবং ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই তাদের নিজস্ব অর্থের পরিবর্তে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে এসে কারবারগুলো পরিচালিত করত। ফলে দেখা গেছে যে সেই সময় একটা ব্যাপক মহামন্দা তৈরি হয়েছে। এবং মনে রাখবে যে এই মহামন্দা এই সময়ে অর্থাৎ এই 1930 থেকে 1940 সালে এই সময়ের মধ্যেই কিন্তু বিশ্বে সর্বপ্রথম আমাদের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রচলন ঘটে থাকে। শিক্ষার্থীরা মনে রাখবে যে অর্থায়নের যে ক্রমবিকাশের স্তর আছে এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, বাট এটা আমাদের সিকিউ প্রশ্নের জন্য মোটেই ইম্পর্টেন্ট নয়। মনে রাখবে যে কোনটি কখন হয়েছে। একটু আগে আমি বলেছি হেনরি ফোর্ড কর্তৃক যে মুভিং অ্যাসেম্বলি লাইন এটা আবিষ্কৃত হয়েছে আমাদের 1913 সালে। পরবর্তীতে এসে বললাম যে এই মহামন্দার সময় অর্থাৎ 1930 থেকে 1940 সালে এই সময়ের মধ্যে আমাদের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রচলন ঘটে। পরীক্ষা কিন্তু এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। শিক্ষার্থীরা পরবর্তীতে এই মহামন্দা থেকে উত্তরণের পরে আধুনিক অর্থায়নের আবির্ভাব হয়েছে 1950 থেকে 1960 সালের মধ্যে। ভালো করে শুনে রাখো যে আমাদের পঞ্চম ধাপটা বা ষষ্ঠ ধাপটা হচ্ছে যে আধুনিক অর্থায়নের আবির্ভাব, এটি হলো 1950 থেকে 1960 সাল। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসছে যে আধুনিক অর্থায়নের আবির্ভাব কোন সালে হয়েছে। তাহলে কোন সালে হয়েছে? 1950 থেকে 1960 সালে হয়েছে। এখন এটার আধুনিকতার আবির্ভাবের কারণ হচ্ছে আগে যে অর্থায়নটা ছিল সেই অর্থায়নের মূল যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটা ছিল মুনাফা অর্জন, কেবলমাত্র মুনাফা অর্জন। কিন্তু যখনই আধুনিক অর্থায়নের আবির্ভাব হলো তখন অর্থায়নের লক্ষ্য পরিবর্তন হয়ে গেছে। এখন বর্তমান আধুনিক অর্থায়নের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ, অর্থাৎ মুনাফা বৃদ্ধিকরণ নয়। এখন আমাদের অর্থায়নের লক্ষ্য হচ্ছে সম্পদ সর্বাধিকীকরণ। ওকে, তো এখানে এই আধুনিক অর্থায়নের আবির্ভাব হওয়ার পেছনে কিছু ব্যক্তির অবদান রয়েছে। তাদের মধ্যে দুইজন ব্যক্তি হলেন মডিগ্লিয়ানি এবং মিলার। আমি আবারও বলছি নাম দুটো, মডিগ্লিয়ানি এবং মিলার। এই মডিগ্লিয়ানি এবং মিলার এই দুজন মিলে কিন্তু একটি কাঠামো তত্ত্ব, মূলধন কাঠামো তত্ত্ব প্রদান করেন। আমি আবারও বলছি যে এই 1950 থেকে 60 সালের মধ্যে মডিগ্লিয়ানি এবং মিলার এই দুজন ব্যক্তি মূলধন কাঠামো তত্ত্ব নামে একটি তত্ত্ব প্রণয়ন করেন এবং পরবর্তীতে মার্কুইজ নামে একজন ব্যক্তি পোর্টফোলিও থিওরি এর প্রবর্তন করেন। সো এই তিনজন ব্যক্তির কিন্তু আমাদের অর্থায়নের আধুনিক আবির্ভাবের পেছনে ব্যাপক অবদান রয়েছে। তাহলে আমি কি কি বললাম নাম? একটা হচ্ছে মডিগ্লিয়ানি এবং মিলার, এই দুজন মিলে দিয়েছে মূলধন কাঠামো তত্ত্ব, আর মার্কুইজ দিয়েছে আমাদের পোর্টফোলিও থিওরি বা পোর্টফোলিও তত্ত্ব। ওকে, সো এই তিনজন ব্যক্তির কিন্তু আমাদের আধুনিক অর্থায়নের আবির্ভাবের পেছনে অনেক অবদান রয়েছে। মনে রাখবে যে আমাদের আধুনিক অর্থায়নের লক্ষ্যই হচ্ছে সম্পদ সর্বাধিকীকরণ এবং এই লক্ষ্যকে সফল করবার জন্য আমরা বিভিন্ন ধরনের মজুদ ব্যবস্থাপনা, মূলধন কাঠামো, আবার লভ্যাংশ নীতি ইত্যাদি বিষয়ে আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিসের জন্য? শুধুমাত্র সম্পদ সর্বাধিকীকরণের জন্য। শিক্ষার্থীরা আমি এই 1950 থেকে 60 সালের মধ্যে বলেছি যে আমাদের আধুনিক অর্থায়নের আবির্ভাব হয়েছে এবং এক্ষেত্রে তিনজন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের মধ্যে দুজন হলেন মডিগ্লিয়ানি এবং মিলার। এই দুজন মিলে আমাদের মূলধন কাঠামো তত্ত্ব দিয়েছেন, আর মার্কুইজ দিয়েছেন আমাদের কি? পোর্টফোলিও থিওরি। ওকে, এটা কিন্তু সবসময় মনে রাখবে, এটা আমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে কে কোন তত্ত্ব, মূলধন কাঠামো তত্ত্ব কে দিয়েছেন আর পোর্টফোলিও থিওরিটা কে দিয়েছেন। সো মূলধন কাঠামো তত্ত্ব দিয়েছেন কে? মডিগ্লিয়ানি এবং মিলার, আর মার্কুইজ দিয়েছেন আমাদের পোর্টফোলিও থিওরি। ওকে,
এরপরে দেখো আমাদের এরপরে আমরা জানি যে কম্পিউটারের আবিষ্কার হয়েছে। এই কম্পিউটারের আবিষ্কারের যুগে এসে 1960 সাল থেকে 1970 সালের মধ্যে এই সময় উইলিয়াম শার্প নামে একজন অর্থনীতিবিদ ছিলেন এবং তিনি সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নামে তিনি একটি মডেল উদ্ভাবন করেন। মনে রাখবে এটা যে কম্পিউটার প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে উইলিয়াম শার্প সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নামে একটা মডেল উপস্থাপন করেন, যা এখন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে অথবা মূলধনের ব্যয় নির্ধারণের ক্ষেত্রে আমরা কিন্তু সিএপিএম মডেলটা নির্ধারণ বা এটা আমরা ইউজ করে থাকি। শিক্ষার্থীরা, এর পরবর্তীতে কম্পিউটারের যুগের পরবর্তীতে আমরা অর্থায়নের বুদ্ধিবৃত্তিক অগ্রগতি পাই এবং ফাইনালি আমাদের এই বর্তমানের গ্লোবালাইজেশনের একটা ওয়ার্ল্ডে অর্থাৎ বিশ্বায়নের যে একটা প্রভাব রয়েছে, আমাদের একটা অবাধ মার্কেট রয়েছে, এক দেশের জিনিস আরেক দেশে কোনো বাধা ছাড়াই চলে যাচ্ছে, এই পরিবেশে কিন্তু আমরা এখন অর্থায়নের পৌঁছেছি। মনে রাখবে যে আগে যেমন অর্থায়ন আমাদের দেশীয় বিষয়ের উপর বিবেচনা করে করা হতো, এখন সেটা না করে আমাদেরকে যে কোনো প্রজেক্টে বিনিয়োগ করতে গেলে আমরা কিন্তু শুধু দেশীয় না, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রটাও কিন্তু বিবেচনা করে তারপর সেখানে আমরা কি করি, অর্থায়নটা করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের অর্থায়নের ক্রমবিকাশের ইতিহাস। দেখো আমরা এই ক্রমবিকাশের ইতিহাসকে 9টি ভাগে ভাগ করেছি। এখানে গুরুত্বপূর্ণ যে কথাটি আমি বলেছি সেটি হলো যে শুরুতেই অর্থায়ন কিন্তু ব্যষ্টিক অর্থনীতির একটি শাখা ছিল। পরবর্তীতে 1890 থেকে 1910 সালের সময়ে এই অর্থায়ন কিন্তু আমাদের একটি স্বতন্ত্র বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। পরবর্তীতে আমরা একটু পড়েছি যে 1913 সালে হেনরি ফোর্ড তিনি মুভিং অ্যাসেম্বলি লাইন আবিষ্কার করেন, যেটা উৎপাদন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। 1929 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে শুরু হয় কি আমাদের মহামন্দা। পরবর্তীতে দেখেছি যে 1950 থেকে 1960 সাল এই সময়টা আমাদের আধুনিক অর্থায়নের আবির্ভাব হয়েছে এবং সেখানে 3 জন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তাদের নাম হলো মডিগ্লিয়ানি এবং মিলার। এই দুজন মিলে একটি তত্ত্ব দিয়েছে, সেটি হলো মূলধন কাঠামো তত্ত্ব। আর একজন ছিলেন আমাদের মার্কুইজ এবং তিনি দিয়েছেন কি আমাদের পোর্টফোলিও থিওরি। পরবর্তীতে এসে আমরা দেখেছি যে কম্পিউটারে যখন ব্যবহার শুরু হয়েছে তখন উইলিয়াম শার্প নামে একজন ব্যক্তি সিএপিএম বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল নামে তিনি একটি মডেল দিয়েছেন। পরবর্তীতে এসে আমরা এই বর্তমানের গ্লোবালাইজড ওয়ার্ল্ডে অর্থায়ন কিন্তু একটা স্বতন্ত্র বিষয় হিসেবে পরিগণিত হয় সবার কাছে। মনে রাখবে যে আমরা জানি যে আধুনিক যুগের সূচনা হয়েছে 1801 সাল থেকে এবং মনে রাখবে এই অর্থায়নটাও কিন্তু একটি অত্যাধুনিক বিষয়। এটার সম্পূর্ণ যে থিওরিগুলো আছে এখন, যে তত্ত্বগুলো রয়েছে এবং যে নীতিগুলো রয়েছে, এই সবগুলো কিন্তু আমাদের আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে করা। সো অর্থায়ন কোনো প্রাচীন বিষয় না, এটা অত্যন্ত আধুনিক এবং যুগোপযোগী একটা বিষয়। শিক্ষার্থীরা, যদি ক্লাসটা তোমরা ভালো মতো শুনে থাকো তাহলে নিশ্চয়ই দেখো আমি এখানে কয়েকটি প্রশ্ন রেখেছি, তোমরা প্রশ্নটার অ্যান্সার দিতে পারবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 1, পোর্টফোলিও তত্ত্বের প্রবক্তা কে? একটু আগে বলেছি মডিগ্লিয়ানি, মিলার, মার্কুইজ নাকি শার্প? খেয়াল করো, আমি বারবার বলেছিলাম যে মডিগ্লিয়ানি এবং মিলার এই দুইজন মিলে একটি তত্ত্ব দেয়, নাম তার হচ্ছে মূলধন কাঠামো তত্ত্ব। আর পোর্টফোলিও থিওরিটা দেয় কি আমাদের মার্কুইজ। ওকে, সো আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? দেখো মার্কুইজ। আমাদের পোর্টফোলিও থিওরির প্রবক্তা হচ্ছে আমাদের মার্কুইজ। ওকে, এরপরে দেখো যে আধুনিক অর্থায়নের আবির্ভাব হয় কত সালে? তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝে ফেলেছো যে এটা 1950 থেকে 1960 সালের মধ্যে হয়েছে। সো এটা আমার একটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট ছিল। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থীরা যে বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বইটা আরো একটু ভালো করে দেখবা, যদি বই কিনো। এখন বই যদি না থাকে নো প্রবলেম, আর বই কিনবার সময় কিন্তু অবশ্যই তোমরা দেখবা যে 20-21 সালের বইটাই কিন্তু তোমরা কিনবে। ওকে, সো আমরা আমাদের আজকের পরের শিখন ফলে চলে যাব। শিক্ষার্থীরা, আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে অর্থায়নের পারিবারিক, ব্যবসায়িক এবং রাষ্ট্রীয় একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ এই প্রতিটা ক্ষেত্রেই যেখানে আর্থিক কার্যাবলী জড়িত সেখানে কিন্তু অর্থায়নটা জড়িত রয়েছে। তাই মনে রাখবে যে আমরা অর্থায়নকে, আমি শ্রেণী বিভাগে যদি যাই, অর্থায়নকে আমরা ব্রডলি বা ব্যাপকভাবে 2টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হলো সরকারি অর্থায়ন, আরেকটি হলো বেসরকারি অর্থায়ন। ঠিক আছে? অর্থাৎ কোন রাষ্ট্র অথবা কোন স্থানীয় সরকার, রাষ্ট্র বলতে মনে করো বাংলাদেশ, এবং স্থানীয় সরকার বলতে তুমি তোমার সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যানের কথা একটু চিন্তা করো, অথবা সিটি কর্পোরেশনের মেয়রের কথা চিন্তা করো, পৌরসভার মেয়রের কথা চিন্তা করো। ওনারা কিন্তু আমাদের স্থানীয় সরকার। ওকে, সো যে কোনো ধরনের রাষ্ট্র কিংবা স্থানীয় সরকার তাদের উন্নয়নমূলক কাজের জন্য যে অর্থায়ন করে থাকে তাকে বলা হয় সরকারি অর্থায়ন।
শিক্ষার্থীরা আমি আবারও রিপিট করছি যে একটি রাষ্ট্র অথবা একটি রাষ্ট্রের স্থানীয় সরকার এরা মিলে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রমের জন্য যে অর্থায়ন করে থাকে তাকেই সরকারি অর্থায়ন বলা হয়ে থাকে। সবসময় মনে রাখবে যে সরকারি অর্থায়ন অবশ্যই জনকল্যাণের জন্যই কিন্তু করা হয়ে থাকে। তাহলে সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য কি? জনসাধারণের কল্যাণ। ওকে, এখন শুধু কি জনসাধারণের কল্যাণ, আর কি কিছুই নেই? হ্যাঁ আছে। কি কি আছে? এরপরে সম্পদের সুষম বন্টন, বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধি, এই সবগুলোর জন্যই কিন্তু সরকার তার অর্থায়ন কার্যক্রমটা চলমান রাখে। আমি আবারও বলি, দেখো যে কোনো ধরনের রাষ্ট্র এবং তার স্থানীয় সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য যে অর্থায়নটা করে থাকে তাকেই সরকারি অর্থায়ন বলা হয়। আর সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনসাধারণের কল্যাণ বা জনগণের কল্যাণ সাধন। এছাড়াও তার অন্যান্য উদ্দেশ্যগুলো হলো সম্পদের সুষম বন্টন করা, জাতীয় আয় বৃদ্ধি করা, কর্মী সংস্থান সৃষ্টি করা। এগুলো কিন্তু তার মানে অন্যান্য আরো উদ্দেশ্য রয়েছে। শিক্ষার্থীরা মনে রাখবে, এই সরকারি অর্থায়ন কিন্তু সবসময় ব্যয় বুঝে আয় করে। আমরা সবসময় একটি কথার সাথে সবসময় শুনি যে আয় বুঝে ব্যয় করো, কিন্তু সরকারি অর্থায়ন কিন্তু জাস্ট তার অপোজিট, ব্যয় বুঝে আয় করে। অর্থাৎ সরকার প্রথমে কোন কোন খাতে ব্যয় করবে এটা চিহ্নিত করে নেয়, তারপর তারা অর্থের সংস্থানের জন্য বিভিন্ন উৎস খোঁজে যে কোন কোন উৎস থেকে আমি অর্থটা কালেক্ট করতে পারি। ওকে, আমি আবারও বলছি, দেখো যে আমরা পার্সোনালি কিন্তু আয় বুঝে ব্যয় করি, কিন্তু সরকারি অর্থায়ন কিন্তু সবসময় ব্যয় বুঝে আয় করে। অর্থাৎ আগে ব্যয়টা সিলেক্ট হয়, তারপরে ইনকামের সোর্স গুলো আইডেন্টিফাই করা হয়। তো মনে রাখবে যে এই সরকারি অর্থায়ন দুটি উৎস থেকে হয়, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটি হলো বৈদেশিক উৎস। তোমরা নিশ্চয়ই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে অর্থায়নের ক্ষেত্রে দুটি উৎস, একটা অভ্যন্তরীণ উৎস এবং আরেকটি বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ মানে একটি রাষ্ট্র তার দেশের অভ্যন্তর থেকে ভেতর থেকে যে অর্থায়ন করে থাকে, বিভিন্ন ধরনের কর, আবগারি শুল্ক কিংবা হচ্ছে আমাদের এক্সাইজ ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি অথবা প্রাইস বন্ড কিংবা আমাদের আরো যেগুলো আছে যেমন ট্রেজারি বিল, এগুলোর মাধ্যমে একটি সরকার যখন তার অর্থায়ন করে থাকে তখন সেই উৎসকে বলা হয় অভ্যন্তরীণ উৎস, সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস কোনগুলো শিক্ষার্থীরা একটু বলো তো? সরকারি প্রাইস বন্ড, বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র, ট্রেজারি বিল, কর, শুল্ক, আবগারি শুল্ক, তারপরে কি আছে আর আমাদের এক্সাইজ ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এই আয়কর, এই সবগুলোই কিন্তু আমাদের কি অভ্যন্তরীণ উৎস, অর্থাৎ সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস। ওকে, সো মনে রাখবে যে অভ্যন্তরীণ উৎস থেকে কিন্তু একটা রাষ্ট্র মানে খুব বেশি পরিমাণে তার ক্যাপিটাল কালেক্ট করতে পারে না। ওকে, সেক্ষেত্রে আমাদের মতো উন্নয়নশীল এবং তৃতীয় বিশ্বের দেশগুলোতে বৈদেশিক উৎস কিন্তু একটা ব্যাপক উৎস হিসেবে কাজ করে থাকে। কেননা আমরা প্রতিনিয়ত উন্নত দেশগুলোর মুখাপেক্ষী হয়ে থাকি যে কখন তারা আমাদেরকে চাউল পাঠাবে অথবা টাকা ঋণ নিবে অর্থাৎ দিবে, অথবা বিশ্ব ব্যাংক বা জাতিসংঘ কখন আমাদেরকে সাহায্য করবে, দান করবে, এরকম করে কিন্তু আমরা সবসময় তাদের মুখাপেক্ষী হয়ে থাকি। শিক্ষার্থীরা তোমরা সবসময় মনে রাখবে যে বৈদেশিক উৎস মানেই যে বিদেশ থেকে বিভিন্ন অর্থ সহায়তা, সাহায্য, দান, অনুদান, ঋণ, এর মাধ্যমে যে টাকাটা পায় সেটাকে বলা হয় অর্থায়নের রাষ্ট্রীয় অর্থায়ন বা সরকারি অর্থায়নের বৈদেশিক উৎস। হ্যাঁ, তাহলে কি হলো শিক্ষার্থীরা? দেখো যে সরকারি অর্থায়ন হবে সেটা দুইটা উৎস থেকে, একটা অভ্যন্তরীণ উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস কি কি? একটা বিভিন্ন ধরনের কর, আয়কর, বিভিন্ন ধরনের শুল্ক, আবগারি শুল্ক অথবা সাপ্লিমেন্টারি ডিউটি অথবা সরকারের প্রাইস বন্ড, সঞ্চয়পত্র, ট্রেজারি বিল ইত্যাদি। এগুলোর মাধ্যমে কিন্তু অভ্যন্তরীণ সোর্স থেকে কি পাওয়া যায়? আমরা সরকারি অর্থায়ন করতে পারি। আর বৈদেশিক উৎস কোনগুলো? যেমন বিদেশি সাহায্য, বিদেশি দান, অনুদান, এগুলো থেকে কিন্তু আমরা বৈদেশিক সাহায্যটা পেতে পারি বা বৈদেশিক ভাবে সরকারি অর্থায়নটা করতে পারি। শিক্ষার্থী, এই কথাটা আমি বারবার রিপিট করার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে যে সরকারি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস কোনগুলো আর সরকারি অর্থায়নের বৈদেশিক উৎস কোনগুলো। তোমরা নিশ্চয়ই আমার কথার মাধ্যমে তোমরা খাতায় নোট করে নিয়েছো যে কোনগুলো আমাদের অভ্যন্তরীণ উৎস এবং কোনগুলো আমাদের বাহ্যিক উৎস। ওকে, এরপরে দেখো আমরা বেসরকারি অর্থায়নে চলে যাব। তোমরা ডান পাশে খেয়াল রাখছো যে বেসরকারি অর্থায়ন, রাষ্ট্রীয় অর্থায়ন যদি জনকল্যাণ সাধনের জন্য হয় তো মনে রাখবা বেসরকারি অর্থায়ন মানেই কিন্তু সবসময় মনে রাখবা যে সরকার ছাড়া অন্য যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ মুনাফা অর্জনের জন্য যে অর্থায়ন করে থাকে
তাকে কিন্তু বেসরকারি অর্থায়ন বলা হয়ে থাকে। আর এই বেসরকারি অর্থায়ন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার নিজস্ব তহবিল কিংবা বিভিন্ন খাত থেকে সে ঋণ নিয়ে কিন্তু সে অর্থায়নটা করতে পারে। শিক্ষার্থীরা মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেসরকারি অর্থায়ন আবার ব্যক্তি পর্যায়ে রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন এবং অব্যবসায় অর্থায়ন, এই তিন ভাবে কিন্তু আমরা ভাগ করতে পারি। তো ব্যক্তি মালিকানায় অর্থায়ন মানে যে কোনো ব্যক্তি তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য যে অর্থায়নটা করে থাকে সেটি কিন্তু তার ব্যক্তিগত অর্থায়ন। অর্থাৎ একজন ব্যক্তি তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য তার নিজস্ব তহবিল অথবা তার বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসতে পারে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ঋণ নিতে পারে, ব্যাংক এনজিওর কাছ থেকে ঋণ নিতে পারে। অর্থাৎ ব্যক্তিগতভাবে তার খরচ মেটানোর জন্য যে অর্থায়নটা করা হয় তাকে বলা হয় ব্যক্তি মালিকানায় অর্থায়ন। আর ব্যবসায় অর্থায়ন মানেই মনে রাখবে যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যবসায়ের বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য যে অর্থায়নটা করা হয়ে থাকে তাকে বলা হয় ব্যবসায় অর্থায়ন। মনে রাখবে যে উৎপাদনধর্মী বিভিন্ন প্রকার সেবাধর্মী প্রতিষ্ঠান অথবা যে কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলোই কিন্তু আমাদের ব্যবসায় অর্থায়ন কার্যক্রমটা পরিচালনা করে থাকে। তো এই ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে আমরা তিন ধরনের ব্যবসায় পাই। একটা হচ্ছে ব্যক্তিগত বা ব্যক্তি মালিকানার ব্যবসায়, দুই নাম্বার হচ্ছে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠান, আর আরেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠান। ঠিক আছে, ব্যক্তি মালিকানায় ব্যবসা কোনগুলো? মনে করো এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, এগুলো হচ্ছে কিন্তু আমাদের ব্যক্তি ব্যবসা। আর সরকারি ব্যবসা হচ্ছে সরকার প্রত্যক্ষভাবে কিছু কিছু জায়গাতে জড়িত থাকে, সেগুলো হচ্ছে সরকারি ব্যবসায়। আর স্বায়ত্তশাসিত বিভিন্ন ধরনের কর্পোরেশন যেমন আছে, যেমন বিটিসিএল, ঠিক আছে, তারপরে মনে করো যে জুট মিলস কর্পোরেশন, এগুলো কিন্তু আমাদের কি স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠান, কিন্তু এগুলো সরকারি। ওকে, আমি আবারও বলছি, দেখো যে এই ব্যবসায় প্রতিষ্ঠানকে বা ব্যবসায় অর্থায়নকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটি হলো ব্যক্তিগত মালিকানায় ব্যবসা, আর একটা হলো সরকারি ব্যবসা সরাসরি, আর আরেকটি হলো স্বায়ত্তশাসিত ব্যবসায় প্রতিষ্ঠান। সো এই ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা অংশীদারি, আর সরকারি ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরকারের মদতপুষ্ট অর্থাৎ সরকারি কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের, অর্থাৎ সরকারি কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আমাদের সরকারি ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে থাকে। আর স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হলো বিভিন্ন ধরনের কর্পোরেশন, ঠিক আছে, এবং বিভিন্ন ধরনের জুট মিলস কর্পোরেশন, আবার বিটিসিএল আছে আমাদের, এই সবগুলো কিন্তু আমাদের কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ঠিক আছে, যেমন টেলিটক, এটা কিন্তু আমাদের কোনো কর্পোরেশন নয়, ঠিক আছে, এটা আবার কি আমাদের সরকারি ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে কিন্তু সরকারি মোবাইল অপারেটর হিসেবে কিন্তু তারা কার্যাবলী সম্পাদন করে যাচ্ছে। তো এই স্ব প্রতিষ্ঠান কিন্তু তাদের নিজস্ব মূলধন কাঠামো অনুযায়ী তাদের প্রতিষ্ঠানে মূলধনের সংগ্রহ এবং তার ব্যবহার করে থাকে। শিক্ষার্থীরা দেখো, আমাদের বেসরকারি অর্থায়নে তাহলে দুইটা ক্ষেত্র আমরা জানলাম, একটি হলো ব্যক্তি মালিকানা সরাসরি ব্যক্তির, আর দুই নাম্বার হচ্ছে ব্যবসায় অর্থায়ন। এই ব্যবসাটা তিন ধরনের ক্ষেত্র হতে পারে, একটি ব্যক্তি মালিকানা, একটি সরকারি প্রতিষ্ঠান, আর একটি হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আর একটি আছে আমাদের সামনে, সেটি হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠান মুনাফার অর্জনের জন্য পরিচালিত নয়, সেই প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য যে অর্থায়ন কার্যক্রমটা চালনা করা হয় তাকে বলি আমরা অব্যবসায় অর্থায়ন। যেমন এই ধরনের প্রতিষ্ঠান কি হতে পারে? বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা, দাতব্য প্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, আবার কি আছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানের জন্য যে অর্থায়নটা করা হয় সেগুলোকে আমরা অব্যবসায় অর্থায়ন বলে থাকি। এই সমস্ত প্রতিষ্ঠানের কিন্তু প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, এদের প্রধান উদ্দেশ্য কিন্তু সেবা প্রদান করা। মনে রাখবে, এই সমস্ত প্রতিষ্ঠান সমূহ কিন্তু বিভিন্ন ব্যক্তির দান, খয়রাত, এগুলোর উপর কিন্তু এই প্রতিষ্ঠানগুলো সাধারণত পরিচালিত হয়ে থাকে। শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমি বলবার চেষ্টা করেছি যে অর্থায়নের স্বরূপ, অর্থাৎ অর্থায়নকে আমরা কোন কোন ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা অর্থায়নকে মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো সরকারি অর্থায়ন আর একটি হলো বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের অর্থের উৎস দুইটি, একটি হলো অভ্যন্তরীণ উৎস আর একটা বৈদেশিক। অভ্যন্তরীণ উৎস হতে পারে অর্থাৎ বিভিন্ন ধরনের আয়কর, শুল্ক কিংবা প্রাইস বন্ড, ট্রেজারি বিল, ট্রেজারি স্টক, এর মাধ্যমে হতে পারে অভ্যন্তরীণ উৎস। আর বাহ্যিক উৎস বা বৈদেশিক উৎস হলো বিদেশ থেকে সাহায্য নেওয়া, অনুদান নেওয়া, এগুলো হচ্ছে আমাদের বাহ্যিক উৎস। এরপরে আমরা দেখেছি বেসরকারি অর্থায়নকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমাদের ব্যক্তিগত ক্ষেত্রে অর্থায়ন, দুই নাম্বার আমাদের ছিল ব্যবসায় অর্থায়ন, এবং তিন নাম্বার ছিল আমাদের অব্যবসায় অর্থায়ন। আর ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখেছি আমরা ব্যক্তি মালিকানায় একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান, তারপরে সরকারি ব্যবসায় প্রতিষ্ঠান, আর একটা হলো বিভিন্ন ধরনের স্বায়ত্তশাসিত বা কর্পোরেশন গুলো। ওকে, আচ্ছা, যদি শিক্ষার্থীরা যদি আমার কথাটা ভালো মতো শুনে থাকো তাহলে এই প্রশ্নটার অ্যান্সার দেওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখবো যে সরকারি অর্থায়ন বনাম বেসরকারি অর্থায়ন, অর্থাৎ সরকারি অর্থায়ন এবং বেসরকারি অর্থায়নের পার্থক্য কোথায়।
তোমরা কথাগুলো যদি আমার ভালো মতো শুনে থাকো তাহলে নিশ্চয়ই সরকারি অর্থায়ন এবং বেসরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য তোমরা এতক্ষণে করে ফেলতে পেরেছো। আমরা জানি যে উদ্দেশ্য ভিত্তিতে যদি বলি যে সরকারি অর্থায়ন সবসময় কিন্তু জনসাধারণের কল্যাণ অথবা আর্থসামাজিক কল্যাণের জন্য করা হয়ে থাকে, কিন্তু বেসরকারি অর্থায়ন কিন্তু সবসময় তাদের সম্পদ এবং মুনাফা সর্বাধিকীকরণের জন্য তাদের অর্থায়নটা করে থাকে। সো উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু একটা বৈচিত্র্য রয়েছে, উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু একটা ভিন্নতা রয়েছে। তাহলে কি হলো, সরকারি অর্থায়ন জনসাধারণের কল্যাণ করবে আর বেসরকারি অর্থায়ন কি শুধুমাত্র সম্পদ এবং মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে কাজ করে থাকে। 2 নম্বর হচ্ছে অর্থের উৎস। যেমন আমি বলেছি যে সরকারি অর্থায়ন দুটি উৎস থেকে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক দুই উৎস থেকে অর্থ কালেক্ট করতে পারে, কিন্তু একটি বেসরকারি অর্থায়ন যে দেশে অবস্থান করবে সেই দেশ থেকে কিন্তু তার অর্থায়ন কার্যক্রমটা পরিচালনা করে এবং সেখান থেকে সে অর্থটা কালেক্ট করতে পারে। একটু আগে বলেছি, মনে রাখবে যে আয় ব্যয়ের সমন্বয়, এক্ষেত্রে ব্যয়ের সাথে আয়ের সমন্বয় করতে হবে, এটি হলো সরকারি অর্থায়নের কথা। আর ব্যক্তিগত বা বেসরকারি অর্থায়নের কথা হচ্ছে আয়ের সাথে ব্যয়টা সমন্বয় করবে। অর্থাৎ সরকারি অর্থায়নের ক্ষেত্রে প্রথমে ব্যয়টা সিলেক্ট করে তারপরে বিভিন্ন ধরনের আয়ের উৎস খোঁজা হয়, কিন্তু অপরপক্ষে বেসরকারি অর্থায়নের ক্ষেত্রে সবসময় আয়টা আগে প্রাধান্য দিয়ে তারপরে ব্যয়টাকে ইন্ডিকেট করা হয়ে থাকে। সো এই আয় ব্যয়ের সমন্বয়ে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এখন আসলে মাধ্যম, মাধ্যম মানে যে কোন কোন মাধ্যম থেকে অর্থ কালেক্ট করতে পারে, যেমন শুল্ক, কর, তারপরে আমাদের আবগারি শুল্ক রয়েছে, সাপ্লিমেন্টারি ডিউটি রয়েছে, অথবা বৈদেশিক দান, সাহায্য, এগুলো সরকারি অর্থায়নের উৎস বা মাধ্যম। কিন্তু বেসরকারি অর্থায়ন সবসময় তার নিজস্ব অর্থ কিংবা ধার করে অথবা কর্জ নেই, এসবগুলোই কিন্তু আমাদের বেসরকারি অর্থায়নের মাধ্যম। শিক্ষার্থীরা দেখো, সরকার যখন কোনো অর্থায়ন করে বা ঋণ নেয়, যে কোনো ব্যাংক, সরকারও কিন্তু ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, অনেক সময় বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। তো এই ধরনের ঋণের ক্ষেত্রে সরকার কিন্তু জামানত দিতে হয় না সরকারকে, বাট যখন একটা বেসরকারি কোনো মানুষ অর্থাৎ কোনো ব্যক্তি যাবে অথবা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যাবে, তখনই কিন্তু তার অর্থ সংগ্রহের জন্য কি দরকার, তার একটা জামানত দরকার। জামানত ছাড়া কোনো ব্যাংকই কিন্তু তাকে ঋণটা প্রদান করে না, বাট সরকারকে কখনো কোনো জামানত দিতে হয় না। এরপরে দেখো বলেছে দেউলিয়া, সরকার বা সরকারি অর্থায়ন কিন্তু কখনো যদি অর্থায়নের টাকা ফেরত নাও দিতে পারে, এই ডেট এক্সটেনশন হতে পারে, কিন্তু সরকার কিন্তু কখনো দেউলিয়া হতে পারে না। বাট একজন ব্যক্তি যদি অর্থ পরিশোধে ব্যর্থ হয় তাহলে কিন্তু সে দেউলিয়া হয়ে যায়। এরপরে দেখো কর ব্যবস্থা, সরকারি অর্থাৎ এই সরকারি অর্থায়ন যে প্রতিষ্ঠানগুলোতে হয় সেই প্রতিষ্ঠান কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানের উপর সবসময় কর ধার্য করে, আর বেসরকারি অর্থায়ন বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো বা সরকারকে কিন্তু সবসময় ট্যাক্স দিতে বাধ্য। ওকে, তো হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, যে এখানে আমরা বিভিন্ন প্রকারের পার্থক্যের বিষয় দেখছি এবং সে অনুযায়ী আমরা কিন্তু পার্থক্য দুই পাশে সুন্দর করে এখানে বর্ণনা করেছি। তোমরা নিশ্চয়ই এতক্ষণে সরকারি অর্থায়ন এবং বেসরকারি অর্থায়নের যে পার্থক্য রয়েছে বেসিক, সেগুলো বুঝতে পেরেছো। এখন দেখো, আমরা যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটার অ্যান্সার দাও যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা কর্পোরেশনের অর্থায়ন কোন ধরনের অর্থায়ন? এটি কি ব্যক্তিগত অর্থায়ন, এটি কি ব্যবসায় অর্থায়ন, এটি কি অব্যবসায় নাকি সরকারি অর্থায়ন? শিক্ষার্থীরা একটু ভাবো তো। একটু আগে আমি পড়েছি অর্থায়নের প্রকারভেদ, সেখানে কিন্তু আমি জাস্ট বলেছিলাম যে অর্থায়ন সরকারি বেসরকারি। বেসরকারির মধ্যে আবার খাত ছিল একটি ব্যক্তিগত, একটি ব্যবসায়, আর একটি ছিল বেসরকারি। আর ব্যবসায় প্রতিষ্ঠানের মধ্যে আর একটা ভাগ ছিল, সেটা হচ্ছে 3 ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান। একটা হচ্ছে ব্যক্তি মালিকানা, একটি হলো আমাদের সরকারি ব্যবসায়ী, আর আরেকটি ছিল আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সো এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিশ্চয়ই কি আমাদের ব্যবসায় অর্থায়নের মধ্যে পড়ে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? ব্যবসায় অর্থায়ন। ওকে, তাহলে তোমরা নিশ্চয়ই পেরেছো এবং তোমার উত্তরের সাথে ভালোভাবে মিলিয়ে নিবে। আর একটি দেখো, এখানে আমি আর একটি প্রশ্ন দিয়েছি, বলতো ব্যয় বুঝে আয় করা হয় কোন অর্থায়নে? একটু আগে বলেছি আয় বুঝে ব্যয় করব যে কোনো ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বাট সরকারি অর্থায়নের ক্ষেত্রে সবসময় কিন্তু আমরা কি করে থাকি, ব্যয় বুঝে তারপরে আয়টা করে থাকি। সো অ্যান্সার এখানে কি? সরকারি অর্থায়ন। অর্থাৎ সরকারি অর্থায়নের ক্ষেত্রে আমরা ব্যয় বুঝে আয়টা করে থাকি। শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমি দেখো যে অর্থায়নের ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরবার চেষ্টা করেছি। পরবর্তীতে এসে আমরা বিভিন্ন প্রকারের অর্থায়ন দেখলাম। এরপরে দেখো আমরা আমাদের পরের একটা স্লাইডে চলে যাব। আমরা এখন অর্থায়নের কার্যাবলীতে চলে যাব। অর্থায়নের কার্যাবলী 8 নাম্বার স্লাইড আমরা দেখি একটু অর্থায়নের কার্যাবলীতে। তো কার্যাবলীতে যাওয়ার আগে সবসময় তোমরা একটু মনে রাখবে যে এই অর্থায়নের কার্যক্রম যে ব্যক্তিটি করেন তাকে কিন্তু আর্থিক ব্যবস্থাপক বলা হয়। আমি আবারও বলছি যে
অর্থ সংগ্রহ, কি পরিমাণ অর্থ লাগবে, কোন উৎস থেকে নিয়ে আসব, সেটা কিভাবে ব্যবহার করব, এই সামগ্রিক দায়িত্বে যেই লোকটি থাকেন তাকে কিন্তু বলা হয় আর্থিক ব্যবস্থাপক। কোন কোন ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে একটি প্রশ্ন আসে, আর্থিক ব্যবস্থাপক কে? তাহলে কি হলো, যে অর্থায়নের কার্যাবলী যে লোকটি সম্পাদন করেন তাকে বলা হয় আর্থিক ব্যবস্থাপক। তো মনে রাখবে যে একটি প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, সাধারণত এই আর্থিক ব্যবস্থাপকগণ তিনটি প্রশ্নের সম্মুখীন হন সব সময়। নাম্বার 1, যে ব্যবসা পরিচালনা করার জন্য তার কি পরিমাণ টাকা লাগবে, এটি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাকে কোন ধরনের সম্পদ অর্জন করতে হবে, স্বল্প মেয়াদী নাকি দীর্ঘমেয়াদী। তাহলে প্রথম কাজটাই হচ্ছে বা তার প্রথম সমস্যাটাই হচ্ছে যে তার ব্যবসাটা পরিচালনা করতে কি পরিমাণ টাকা লাগবে, তাহলে টাকার সমস্যা। 2 নাম্বার হচ্ছে শুধু তো টাকা থাকলে হবে না, তাকে কি ধরনের সম্পদ অর্জন করতে হবে, কোন প্রকৃতির, দীর্ঘমেয়াদী নাকি স্বল্প মেয়াদী সম্পদ। তাহলে 2 নাম্বার হচ্ছে সম্পদ অর্জন করতে হবে। 3 নাম্বার হচ্ছে এই সম্পদ অর্জন করতে কিভাবে তহবিলের সংস্থান করতে হবে। এই তিনটি প্রশ্নের কিন্তু সবসময় একটা সমস্যা সৃষ্টি করে থাকে কাদেরকে, একজন আর্থিক ব্যবস্থাপককে। ঠিক আছে, তো এই তিনটির প্রশ্নেরই কিন্তু আমাদের 3 ধরনের অর্থনৈতিক কার্যাবলীকে ইন্ডিকেট করে থাকে। সো এই জন্য আমরা দেখতে পাচ্ছ যে অর্থায়নের কার্যাবলীকে আমরা মেইনলি 3টি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে তহবিল সংগ্রহ করা, তারপর নাম্বার 2 হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া, আর নাম্বার 3 হলো তহবিল বা মুনাফার বন্টন করা। শিক্ষার্থীরা মনে রাখবে যে একজন ব্যবস্থাপক যে 3টি সমস্যার সম্মুখীন হন, সেই 3টি প্রধান সমস্যার সমাধানের উপায় কিন্তু তার 3টি প্রধান কাজ। তাহলে কি কি? নাম্বার 1 হলো এখানে তার কি তহবিল সংগ্রহ, তার তহবিল সংগ্রহ, তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত, তারপরে কি আছে আমাদের তহবিল বা মুনাফাটা বন্টন করে দেওয়া। ওকে, তাহলে তুমি নিশ্চয়ই এখানে বুঝতে পারছো যে অর্থায়নের কার্যাবলীকে আমরা মেইনলি 3টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তহবিল সংগ্রহ, নাম্বার 2 বিনিয়োগ সিদ্ধান্ত, নাম্বার 3 তহবিল বা মুনাফার বন্টন। আমরা একটু আস্তে আস্তে এগুলোর ডিটেইলসে চলে যাব। শিক্ষার্থীরা দেখো, এখানে আরো 2টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। অর্থাৎ আমরা বিনিয়োগ সিদ্ধান্তকে 2 ধরনের সিদ্ধান্তে ভাগ করতে পারি, একটা চলতি বিনিয়োগ সিদ্ধান্ত আর আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। ঠিক আছে, আমি আবারও বলছি যে অর্থায়নের কাজ 3টা, একটা তহবিল সংগ্রহ, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া, আর একটা হচ্ছে মুনাফা বা তহবিলটা বন্টন করে দেওয়া। কিন্তু ওই বিনিয়োগ সিদ্ধান্ত যখন যাব তখন কোন ধরনের বিনিয়োগ করব, এখানে কি আমরা স্বল্প মেয়াদী বিনিয়োগ করব নাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব, সেখানে গিয়েও কিন্তু আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। শিক্ষার্থীরা দেখো, আমরা একে একে চলে যাই আমাদের হচ্ছে আলোচনার। দেখো, প্রথমে আমাদের আছে তহবিল সংগ্রহ এবং অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত। একজন ব্যবস্থাপকের মনে রাখবে যে তার আর্থিক কার্যাবলীর প্রথম এবং একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে তহবিল সংগ্রহ করা। অর্থাৎ মনে রাখবে যে অর্থায়নের কার্যাবলীর প্রথম কাজটি হচ্ছে আমাদের কি তহবিল সংগ্রহ করা। অর্থাৎ বিনিয়োগের জন্য অর্থায়ন কিভাবে হবে অথবা কোন উৎস থেকে আমরা এই অর্থটা নিয়ে আসব, এই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু সবচেয়ে একটা টাফ বিষয়। ঠিক আছে, এবং একজন আর্থিক ব্যবস্থাপককে কিন্তু সবসময় স্বল্প মেয়াদী মানে চলতি ব্যয়ের জন্য স্বল্প মেয়াদী উৎস নির্ধারণ করতে হয়, আর স্থায়ী ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদী উৎস নির্ধারণ করতে হয়। তাই একজন আর্থিক ব্যবস্থাপকের এই তহবিল সংগ্রহ বা অর্থ সংগ্রহের ক্ষেত্রে তাকে একটি সুস্থ এবং যথাযথ একটি মূলধন কাঠামো বা মূলধন মিশ্রণ, এটার কিন্তু একটা ব্যবস্থা থাকতে হয়। যেমন আমি বলতে পারি, মনে করো যে আমাদের একটা প্রতিষ্ঠান নতুন ব্যবসা খুলেছি, সেখানে 1 লক্ষ টাকা মূলধন লাগবে। ঠিক আছে, এখন এই 1 লক্ষ টাকা মূলধনের মধ্যে আমি নিজস্বভাবে 1 লক্ষ টাকা ওখানে সরাসরি অর্থায়ন করতে পারি, অথবা আমি যে কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে এসে 1 লক্ষ টাকা ওখানে আমি অর্থ সংস্থান করতে পারি, অথবা আমি নিজে 50,000 দিলাম আর ব্যাংক থেকে আমি আবার ধার করে আবার ঋণ করে আবার নিয়ে আসলাম 50,000। এইভাবেও কিন্তু আমরা কি করতে পারি, আমার মূলধন কাঠামোটাকে ঠিক করতে পারি। মনে রাখবে একটি কথা, যে কোম্পানির ক্ষেত্রে শেয়ার বিক্রির মাধ্যমে কিন্তু মূলধন কালেক্ট করা যায়, আবার বিভিন্ন ধরনের ঋণপত্র বিক্রির মাধ্যমে কিন্তু মূলধন কালেক্ট করা যায়। তো মনে করো গ্রামীণ ফোন লিমিটেড, তাদের 1 কোটি টাকার মূলধন দরকার, 1 কোটি টাকা দরকার ব্যবসা অপারেট করবার জন্য।
এখন গ্রামীণফোন ইচ্ছে করলে তার শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রি করে 1 কোটি টাকা সংগ্রহ করতে পারে, অথবা সে ঋণপত্র বিক্রি করে তার ঋণপত্র ক্রেতাদের কাছ থেকে সে তার তহবিলটা সংগ্রহ করতে পারে। আবার কি দুটার মিশ্রিত ভাবে করতে পারে, অর্থাৎ কিছু টাকা শেয়ার বিক্রি করে আসতে পারে, আবার কিছু টাকা ঋণ করে নিয়ে আসতে পারে। মনে রাখবে যে শেয়ার বিক্রির ফলে যে মূলধনটা আনয়ন করা হয় এটার ব্যয় সবচাইতে বেশি, কিন্তু এটার ঝুঁকি কম। আবার ঋণ করে যে তহবিলটা আনা হয় সেটার খরচ কম, বাট সেটার কিন্তু আবার কি বেশি, ঝুঁকি বেশি। তো এই জন্যই একজন আর্থিক ব্যবস্থাপককে তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই তার বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অর্থাৎ তিনি এমন একটি মূলধন কাঠামো নির্ধারণ করবেন যেখানে একটি কাম্য মূলধন কাঠামো গড়ে ওঠে, অর্থাৎ মূলধনের খরচ কম হবে কিন্তু পাশাপাশি প্রতিষ্ঠানের ভ্যালু বাড়বে, আর প্রতিষ্ঠানের ভ্যালু বাড়লে কি হবে, শেয়ারের ভ্যালু আস্তে আস্তে বেড়ে যাবে। এই ধরনের মূলধন কাঠামোকে কিন্তু আমরা বলে থাকি কাম্য মূলধন কাঠামো। আমি আবারও বলছি, একটি প্রতিষ্ঠানের মালিক বা একটি প্রতিষ্ঠান তার কোন কোন খাত থেকে মূলধন সংগ্রহ করবে, এই খাতগুলোকে বলা হয় মূলধন মিক্স বা মূলধন মিশ্রণ, অথবা এটাকে বলা হয় লিভারেজ। আর যে খাত থেকে মূলধন সংগ্রহ করলে মূলধনের খরচ সবচাইতে কম হবে, পাশাপাশি ব্যবসায়ের ভ্যালু অনেক বেড়ে যাবে। আর ব্যবসায়ের ভ্যালু বাড়া মানেই কিন্তু মূল্য বাড়া যায়, মানেই আমাদের শেয়ারের মূল্য বেড়ে যাবে। সো মূলধন খরচ কম হবে কিন্তু শেয়ারের মূল্য বেড়ে যাবে, এই ধরনের মূলধন কাঠামোকে কিন্তু আমরা বলে থাকি কাম্য মূলধন কাঠামো। সবসময় একজন ব্যবস্থাপক তার তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে এই কাম্য মূলধন কাঠামোটা তিনি বজায় রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীরা, আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে তহবিল সংগ্রহ করার ক্ষেত্রে ব্যবস্থাপককে অত্যন্ত চিন্তা দিয়ে কাজ করতে হবে, মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এমন যেন না হয় যে তাকে মূলধনের জন্য বেশি টাকা খরচ করতে হচ্ছে কিন্তু শেয়ারের দাম বাড়ছে না, তাকে অবশ্যই একটা কাম্য মূলধন কাঠামো এখানে ফিক্স আপ করতে হবে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজটাই হচ্ছে আমাদের কি, তহবিল সংগ্রহ করা। সেকেন্ড, 2 নম্বর কাজটি হচ্ছে আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া। মনে রাখবে যে অর্থায়নের প্রাথমিক কাজটি কিন্তু আমাদের তহবিল সংগ্রহ, কিন্তু অর্থায়নের প্রধান কাজটি হলো বিভিন্ন ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ টাকা আমার কাছে আছে অনেক, কিন্তু এই টাকাগুলোকে আমি কোন কোন খাতে বিনিয়োগ করব, এটা আমার যদি ভালোভাবে আমার এটা জানা না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি সেই টাকাটার সুফল কিছুতেই পাবো না। মনে রাখবে যে একজন আর্থিক ব্যবস্থাপক তার কাছে মানে ওই যে টাকাটা আছে সেটা এমন খাতে, এমন সব খাতে বিনিয়োগ করবেন যাতে সর্বোচ্চ মুনাফা প্রতিষ্ঠান গেইন করতে পারে। তো এই ধরনের বিনিয়োগ সিদ্ধান্তকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। আমরা আগের ডায়াগ্রামে দেখেছি যে একটি হলো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা আর আরেকটি হলো দীর্ঘমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, বা যেটাকে বলা হয় মূলধন বাজেটিং। মনে রাখবে স্বল্পমেয়াদী মানেই যে কোনো ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদের ব্যবস্থাপনা, বা চলতি সম্পদ বা চলতি মূলধনের ব্যবস্থাপনা। ঠিক আছে, যেমন নগদ টাকা আমার সবচাইতে কি চলতি সম্পদ, আবার কি আছে মজুদ পণ্য অথবা প্রাপ্য বিল। এই ধরনের বিষয়গুলো ব্যবস্থাপনার জন্য আমরা স্বল্প মেয়াদী সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবে এই ধরনের সম্পদগুলো ব্যবস্থাপনা কেন দরকার, আমাদের দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করবার জন্য। ঠিক আছে, আমি আবারও রিপিট করছি যে আমাদের দৈনন্দিন যে কার্যাবলী আছে সেই পরিচালন কার্যাবলীকে বা সেই কার্যাবলীগুলোকে পরিচালন করবার জন্য যে ধরনের আর্থিক ডিসিশনটা নিতে হয় সেটি কিন্তু আমাদের স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত। ঠিক আছে, কিন্তু যে কোনো ধরনের সম্পদ ক্রয়, যে কোনো ধরনের স্থায়ী সম্পদ ক্রয়, যেমন আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, অথবা যে কোনো ধরনের ল্যাব তৈরি, যে কোনো ধরনের প্রতিষ্ঠানের সম্প্রসারণ, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে হয়। আর দীর্ঘমেয়াদী সিদ্ধান্তটাই হচ্ছে আমাদের কি ক্যাপিটাল বাজেটিং বা মূলধন, আমাদের হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। ওকে, তাহলে এখানে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অবশ্যই একজন আর্থিক ব্যবস্থাপককে সিদ্ধান্ত নিতে হবে তার কি চলতি মূলধন ব্যবস্থাপনার জন্য বা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার জন্য, পাশাপাশি তাকে নিতে হবে কি তার মূলধন বাজেটিং টেকনিকটাও ভালোভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যাতে প্রতিষ্ঠান কি হয় একটা ভালো জায়গাতে বিনিয়োগ করে বেশি পরিমাণ টাকা সে গেইন করতে পারে। শিক্ষার্থীরা দেখো, আমি আর বেশি সময় নিব না, আমাদের আরেকটি কার্যাবলী বাকি আছে, সেটি হচ্ছে আমাদের অর্থায়নের তৃতীয় কার্যাবলী, সেটি হলো মুনাফা বা তহবিল বন্টন সিদ্ধান্ত। ওকে, আমরা তহবিল সংগ্রহ করলাম, সেটা আমরা বিভিন্ন জায়গাতে বিনিয়োগ করলাম।
তাহলে আমরা জানি যে বিনিয়োগ করলে সেখান থেকে আমাদের কি আসবে, বিনিয়োগের সুদ আসবে, অথবা সেই বিনিয়োগের জন্য আমরা কি পাবো, আমরা মুনাফা পাবো। তাহলে বছর শেষে আমরা যে মুনাফাটা পাবো সেই মুনাফাটা আমরা কিভাবে বন্টন করব? মনে রাখবে যে নিট মুনাফার থেকে একটি অংশ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিতে হয়, আর একটি অংশ যাদের কাছ থেকে তুমি ঋণ নিয়েছিলা তাদেরকে ঋণের সুদ বাবদ দিতে হয়। আবার সরকার যদি কোনো কর নেয়, অবশ্যই নেয়, সেই করের ক্ষেত্রেও কিন্তু সরকারকে কর প্রদান করতে হয়। আমি আবারও বলছি যে মুনাফা কিন্তু এই তিনটা ভাগে ভাগ হয়ে যায়। মুনাফার একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেই, যারা প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে রেখেছে তারা কেবল চাই লভ্যাংশ, যে আমাকে অনেক বেশি বেশি লভ্যাংশ দাও। আবার কি, যাদের কাছ থেকে প্রতিষ্ঠান ঋণ নিয়ে আছে সেই ঋণের সুদ দিতে হয়, এটা দেওয়া বাধ্যতামূলক। আবার সরকার যে করটা নেয় সেই করটা পরিশোধ করাও কিন্তু প্রতিষ্ঠানের জন্য অনেক বাধ্যতামূলক। সো এই মুনাফাটা আমরা কিভাবে তাদের মধ্যে বন্টন করে দিব? মনে রাখবে যে যাদের কাছ থেকে ঋণ নিয়েছিলাম তাদের ঋণের সুদটা আমাদেরকে দিতেই হবে, প্রথম ওদেরকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে গভর্নমেন্টের ট্যাক্স কতটুকু আছে, সেই ট্যাক্সও কিন্তু আমাদের দিতে হবে, ট্যাক্সও দিয়ে দিলাম। ট্যাক্স দিয়ে দেওয়ার পরে বাকি যেই টাকা থাকবে সেই টাকা থেকে আমরা শেয়ার হোল্ডারদেরকে কি দিব, লভ্যাংশ প্রদান করব। কিন্তু সম্পূর্ণ অংশ কিন্তু আমরা লভ্যাংশ প্রদান করব না, একটি অংশ লভ্যাংশ প্রদান করব আর আরেকটি অংশ আমরা ভবিষ্যতে কোনো বিনিয়োগের জন্য সংরক্ষণ করে দেব। শিক্ষার্থীরা খেয়াল করো, শেয়ার হোল্ডারদেরকে আমরা মুনাফার যে অংশটা দিচ্ছি এটাকে বলা হয় লভ্যাংশ, আর যে অংশটা আমরা আমাদের কাছে রেখে দিচ্ছি, প্রতিষ্ঠানের কাছে রেখে দিচ্ছি ভবিষ্যতে বিনিয়োগের জন্য, এটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। এই দুটা জিনিসের মধ্যে অবশ্যই সামঞ্জস্য রাখা দরকার। মনে রাখবে, যদি তুমি শেয়ার হোল্ডারদেরকে ভালো মতো বা বেশি পরিমাণ বা আলটিমেট বা অপটিমাম লভ্যাংশ প্রদান না করো, সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা কিন্তু অসন্তুষ্ট হবে, তারা প্রতিষ্ঠানে শেয়ার বিক্রি করে দেবে, যে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করে লাভ নেই, এখানে শেয়ারের লভ্যাংশ খুবই কম পাওয়া যায়। ঠিক আছে, আবার তুমি যদি শেয়ার হোল্ডারদেরকে বেশি লভ্যাংশ দিয়ে দাও তাহলে তোমার কাছে টাকা কমে যাবে, আর যখনই তোমার কাছে টাকাটা কমে যাবে তুমি কিন্তু ভবিষ্যতে আর কোথাও ভালো একটা ক্ষেত্র আছে কিন্তু সেখানে তুমি বিনিয়োগ করতে পারবে না, কারণ তুমি যে সব টাকা লভ্যাংশ দিয়ে দিয়েছো। এই জন্য একজন আর্থিক ব্যবস্থাপককে এমন ভাবে সিদ্ধান্ত নিতে হবে যাতে শেয়ার হোল্ডাররা খুশি থাকে, আবার প্রতিষ্ঠানের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকে ভবিষ্যতে বিনিয়োগ করবার জন্য। শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ এটা পড়ে ফেলেছো, দেখো যে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ এবং সরকারকে কর প্রদান করতে হয়। মুনাফার যে অংশ শেয়ার মালিকদের প্রদান করতে হয় তাকে বলা হয় লভ্যাংশ, আর যে অংশ ভবিষ্যতে বিনিয়োগের জন্য আমরা রেখে দিই তাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। সো কোম্পানিকে এমন একটা পলিসি অ্যাপ্লাই করতে হয়, লভ্যাংশ গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যা শেয়ার মালিকদেরও সন্তুষ্ট করবে, পাশাপাশি কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষণ অর্থাৎ তার বিনিয়োগ বাড়বে, আর বিনিয়োগ বাড়লেই কিন্তু প্রতিষ্ঠানের মুনাফা এবং তার সম্পদ দুটাই কিন্তু কি হবে, সর্বাধিকীকরণ হয়ে যাবে। শিক্ষার্থীরা, এটি হলো আমাদের মুনাফা বন্টন। তো আমরা দেখো এতক্ষণ পর্যন্ত আমরা অর্থায়নের কার্যাবলী দেখলাম, যে অর্থায়নের প্রাথমিক কাজটা হচ্ছে তহবিল সংগ্রহ করা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হলো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া। আর সেই শুধু বিনিয়োগ সিদ্ধান্ত নিলে হবে না, তার কাছে যে অর্থটা থাকবে, মুনাফাটা থাকবে, সেটা ঠিকভাবে কাদেরকে দিতে হবে, আমাদের শেয়ার হোল্ডারদেরকে দিয়ে বাকি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমাদের কাছে তারল্য হিসেবে রাখতে হবে। শিক্ষার্থীরা, আমরা এই কার্যাবলীর মধ্য দিয়ে আমরা আজকের পাঠটা শেষ করে দিব। তোমরা যদি এটা বুঝতে পারো, দেখো আমরা প্র্যাকটিক্যাল যদি দেখি, একেবারে যদি আমরা একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে চলে যাই তাহলে দেখো এই জিনিসটা দেখতে পাই, যে মনে করো এটি একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী দেখা যাচ্ছে আমাদের এখানে। দেখো যে এই বিবরণীর উপরে আছে কি আমাদের সম্পদ, ঠিক আছে। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী মানে উদ্বৃত্ত পত্রে থাকে কি, আমরা জানি যে সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব থাকে। তো এখানে দেখো এই প্রতিষ্ঠানটির সম্পত্তি আছে, দেখো চলতি সম্পদ আছে তার নগদ, প্রাপ্য বিল আর মজুত পণ্য, এই মিলে আছে 6 লাখ, আর স্থায়ী সম্পদ আছে দেখো যন্ত্রপাতি, আসবাবপত্র, এই দুটা মিলে আছে 4 লাখ, আর এর মোট হয়েছে কত আমাদের 10 লাখ। ঠিক আছে, একইভাবে তুমি যদি দায়ের সাইডে যাও তাহলে দেখতে পাবা যে চলতি দায় দেখো আছে কত, চলতি দায়ের মধ্যে ভাগ আছে প্রদেয় বিল, লভ্যাংশ, এটা আছে 2 লাখ, আর দীর্ঘমেয়াদী ঋণ, সাধারণ শেয়ারের মূলধন আর সংরক্ষিত আয়, এই তিনটা মিলে সবগুলো যোগ করলে আমাদের হবে কত, 10 লাখ। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানের সম্পত্তির সমান সমান দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল হয়ে থাকে। দেখো এখানেও আমাদের 10 লাখ আছে, এখানেও আমাদের 10 লাখ রয়েছে। এখন এর মধ্যে কোনটা কি ধরনের কাজ,
কোনটা তহবিল সংগ্রহের কাজ, কোনটা মুনাফা বন্টনের কাজ, আর কোনটা বিনিয়োগ সিদ্ধান্ত। শিক্ষার্থীরা একটু যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, চলতি সম্পদের জন্য যে ব্যবস্থাপনা, আমরা একটু স্লাইডটা দেখি, স্লাইড শো করি, তাহলে দেখব যে চলতি সম্পদের যে ব্যবস্থাপনা, চলতি সম্পদের জন্য যেমন নগদ, প্রাপ্য বিল, মজুত পণ্য, এর জন্য যে বিনিয়োগ সিদ্ধান্ত, আমরা জানি যে বিনিয়োগ সিদ্ধান্ত দুটা ছিল, একটা চলতি মূলধনের জন্য বা চলতি সম্পদের জন্য, আর আরেকটা ছিল আমাদের কি দীর্ঘমেয়াদী সম্পদের জন্য। সো চলতি সম্পদের জন্য যে মূলধন ব্যবস্থাপনা তাকে বলা হয় চলতি সম্পদ ব্যবস্থাপনা। এটি তাহলে কিসের অংশ? বিনিয়োগ সিদ্ধান্তের অংশ। ওকে, এরপরে দেখো স্থায়ী সম্পদের যেই ব্যবস্থাপনা, আমাদের এখানে যন্ত্রপাতি এবং আসবাবপত্র এই সংক্রান্ত যে সিদ্ধান্ত, এটাকে বলা হয় মূলধন বাজেটিং। এটিও কিন্তু আমাদের একটা বিনিয়োগ সিদ্ধান্ত, কিন্তু এগুলো কি দীর্ঘমেয়াদী। এজন্য আমাদের প্রথম দুটো দেখো, চলতি সম্পদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা, এই দুটোই কিন্তু আমাদের কি বিনিয়োগ সিদ্ধান্ত। ওকে, তাহলে দেখো খেয়াল করো, এই যে চলতি দায়ের টাকা যেটা ভবিষ্যতে দিতে হবে এবং লভ্যাংশটা প্রদান করতে হবে, এটা কিন্তু আমাদের মুনাফার বন্টন। অর্থাৎ আমরা মুনাফাটা আমাদের যে পাওনাদার আছে তাদেরকে টাকাটা প্রদান করব এবং পাশাপাশি আমাদের যে শেয়ার হোল্ডার আছে তাদেরকে লভ্যাংশটা প্রদান করব। এটা হচ্ছে আমাদের মুনাফার বন্টন। আর এই নিচে যে তিনটা আছে দেখো, যে দীর্ঘমেয়াদী ঋণ, সাধারণ শেয়ার আর সংরক্ষিত আয়, এই তিনটা কিন্তু এই প্রতিষ্ঠানের মূলধন কাঠামো। আর এটাকে বলি আমরা কি তহবিল সংগ্রহ। অর্থাৎ প্রতিষ্ঠান তার ব্যবসা অপারেট করবার জন্য এখানে দেখো দীর্ঘমেয়াদী ঋণ থেকে 1 লাখ টাকা নিয়েছে, সাধারণ শেয়ার থেকে 6 লাখ টাকা নিয়েছে, আর সংরক্ষিত আয় মানে প্রতিষ্ঠানের নিজস্ব আয়টা সংরক্ষণ করা আছে, সেই আয় থেকে 1 লাখ টাকা নিয়েছে। এই নিচের অংশ, এই নিচের তিনটাই কিন্তু তাদের মূলধন কাঠামো, বা এটাকে বলা হয় মূলধন মিক্স, বা এটাকে বলা হয় লিভারেজ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে একেবারে প্র্যাকটিক্যালি যে কিভাবে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিই, কোথায় কোথায় বিনিয়োগ সিদ্ধান্ত নিই, কোন কোন ক্ষেত্রে আমরা মুনাফা বন্টনের সিদ্ধান্ত নিই, আর কোন কোন ক্ষেত্রে আমরা তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিই। শিক্ষার্থীরা, এই আমাদের যে উদাহরণ আছে এর মাধ্যমে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের অর্থায়নের কার্যাবলীটা। তো চলো, যদি বুঝতে পারো আমরা কিছু প্রশ্নের অ্যান্সার করি। দেখো তো, অর্থায়নের প্রথম কাজ কোনটি? নিশ্চয়ই তোমরা এতক্ষণে অ্যান্সারটা দিয়ে দিয়েছো। আমরা জানি যে অর্থায়নের প্রথম কাজই হচ্ছে কি তহবিল সংগ্রহ করা। এবার এটা কিন্তু প্রথম কাজ, প্রাথমিক কাজ। ওকে, এরপরে আসো দেখো, আমরা জানি যে অর্থায়নের প্রথম কাজটা হচ্ছে বা প্রাথমিক কাজটা হচ্ছে তহবিল সংগ্রহ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু আমাদের বিনিয়োগ সিদ্ধান্ত। সো এই প্রশ্নটা কিন্তু দুই ভাবে আসতে পারে। একটি প্রথম কাজ যদি চাই তাহলে দিবা তহবিল সংগ্রহ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যদি চাই তাহলে দিবা বিনিয়োগ সিদ্ধান্ত। এরপরে দেখো তো শিক্ষার্থীরা, যে আমাদের আরেকটা এখানে দেওয়া আছে, একটি মেশিন ক্রয় করা হলো, এটি অর্থায়নের কোন ধরনের কাজ? এখন বলো, মেশিন কি আমাদের কোনো চলতি সম্পদ না স্থায়ী সম্পদ? নিশ্চয়ই এটা স্থায়ী সম্পদ, কিনা হয় অনেক বছর এটা ব্যবহার করা যাবে এই জন্যই। ঠিক আছে, তাহলে যে কোনো ধরনের স্থায়ী সম্পদ ক্রয়, এটা কিন্তু সবসময় আমাদের মূলধন বাজেটিং সিদ্ধান্ত। আর মূলধন বাজেটিং মানে কিন্তু বিনিয়োগ সিদ্ধান্ত। যদি তুমি বিনিয়োগ সিদ্ধান্ত দাও তোমার অ্যান্সার ভুল হবে, কেননা আরো স্পেসিফিক ভাবে দেওয়া আছে মূলধন বাজেটিং। যদি মূলধন বাজেটিং না থাকতো তাহলে কিন্তু আমি অ্যান্সার দিতাম কি বিনিয়োগ সিদ্ধান্ত। এই যে আমার যে বিনিয়োগ সিদ্ধান্ত রয়েছে সেই বিনিয়োগ সিদ্ধান্তটা কিন্তু আমরা এখানে দিতাম। এই যে পাশে দেখো বিনিয়োগ সিদ্ধান্ত নিচে এটা। তাহলে এখানে খেয়াল করে দেখো যে চলতি সম্পদ ব্যবস্থাপনার জন্য মানে যেটা যে অর্থায়ন সিদ্ধান্ত বা কাজ, সেটাকে বলে থাকি আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনা বা চলতি অর্থায়ন বা চলতি সম্পদের ব্যবস্থাপনা। আর দীর্ঘমেয়াদী সম্পদের ক্রয়ের জন্য যে সিদ্ধান্ত সেটাকে আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বা মূলধন বাজেটিং। ঠিক আছে, তো দেখো যে আমরা প্রথম থেকে যদি আমি রিক্যাপ করি একটু, তাহলে এরকম হবে। আজকে আমরা অর্থায়নের ক্রমবিকাশের ইতিহাসটা একটু ভালোভাবে জানার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমরা মিলার এবং মডিগ্লিয়ানির যে মূলধন কাঠামো তত্ত্ব এবং মার্কুইজের যে পোর্টফোলিও থিওরি, এই দুটো ভালো করে আমরা এমসিকিউ আকারে পড়েছি। মনে রাখবে সেখান থেকে এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা এসে অর্থায়নের বিভিন্ন ধরনের প্রকারভেদ, সরকারি অর্থায়ন এবং বেসরকারি অর্থায়নটা পড়লাম। সেখানে ব্যবসায় অর্থায়নেরও 3টি ভাগ ছিল, সেগুলো পড়েছি। পরবর্তীতে এসে আমরা অর্থায়নের যে 3টি কাজ, মানে তহবিল সংগ্রহ করা, বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া এবং ফাইনালি হচ্ছে আমাদের ছিল মুনাফা বন্টন করা, সেটা আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। দেখো শিক্ষার্থীরা, প্রত্যেকটা আলোচনার পেছনে কিন্তু আমি প্রশ্ন রেখেছি এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।
এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখবা। তো ওকে, আজকের বাড়ির কাজটা আমরা একটু দেখে নিই। দেখো যে কোনটা কি ধরনের কাজ। যদি তুমি অর্থায়নের কার্যাবলীটা বুঝতে পারো তাহলে নিশ্চয়ই কোনটা কি ধরনের কাজ। দেখো এখানে 5 ধরনের কাজ আছে। তোমরা ডান পাশের ঘরে তোমরা অবশ্যই কোনটা আমাদের তহবিল সংগ্রহের কাজ, আর কোনটা আমাদের বিনিয়োগ সংক্রান্ত কাজ, এবং ফাইনালি আমাদের কোনটা মুনাফার বন্টন, এগুলো তোমরা নিয়ে মানে এই তোমাদের বাড়ির কাজটা ভালোভাবে সম্পাদন করবে শিক্ষার্থীরা। তাহলে আমার ক্লাসটা সফল হবে। যদি এর অ্যান্সারগুলো করতে পারো তাহলে আমার ক্লাসটা ফ্রুটফুল হয়েছে বলে আমি মনে করি। ওকে, সো আগামী ক্লাসে আমরা অর্থায়নের নীতি এবং অর্থায়নের লক্ষ্য, খুবই ইম্পর্টেন্ট ক্লাস আগামী দিনে, এটা নিয়ে আগামী ক্লাসে আমরা কথাবার্তা বলবো। এটা মানে তোমরা আগামী ক্লাসের আলোচ্য মানে সূচি দেওয়ার কারণই হচ্ছে যে তোমরা এই ক্লাসটা বা এটা তোমরা একটু পড়ে রাখবা বইতে। তাহলে কি হবে, আমার পড়ানোর সুবিধা হবে, পাশাপাশি তোমরা যে বিষয়টা বুঝবে না সেটা তোমরা আরো বেশি ক্লারিফাই হতে পারবে। শিক্ষার্থীরা, আমি এই পর্যন্তই আজকে ক্লাসে যাচ্ছি। মনে রাখবে, তোমাদের যে কোনো ধরনের কোয়েরি, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কমেন্ট বক্স অথবা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। আমার শুরুতে আমার মোবাইল নাম্বার, আমার ফেসবুক আইডির লিংক এবং পাশাপাশি আমার ইমেল দেওয়া ছিল, তোমরা সেখানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সকলকে।